আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবর নিয়ে রবি থেকে বৃহস্পতিবার ঠিক দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট। আজ পুরো সময় আপনাদের সাথে আছি আমি মুস্তারিন হক জুনায়েদ। মূল্যস্ফীতি আগে 8 বা 9 আটকে রাখা হলেও এখন কোনো কারচুপি নেই বলেই মূল্যস্ফীতি বেশি দেখাচ্ছে, এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তথ্যভিত্তিক গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, আর্থিক খাতে শৃঙ্খলা ফিরলেও অর্থনীতির চাকা সচল করা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই বড় চ্যালেঞ্জ সরকারের সামনে। গত কয়েক বছর ধরে নিয়ন্ত্রণহীন নিত্যপণ্যের বাজার, এতে নাবিশ্বাস সাধারণ মানুষের। এরপরও গত সরকারের আমলে মূল্যস্ফীতি 10 ভাগের উপরে উঠতে দেখা যায়নি খুব একটা। অথচ গত 4 মাসে অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগের পরও গেল মাসে মূল্যস্ফীতি 11% ছাড়িয়ে যায়। এর কারণ হিসেবে অর্থ উপদেষ্টা বলছেন, এতদিন কৃত্রিমভাবে মূল্যস্ফীতির হার কম দেখানো হতো, এখন দেয়া হচ্ছে সঠিক তথ্য, তাই মূল্যস্ফীতির হারও বেশি দেখাচ্ছে। অন্য সমুদ্রদেরকে 9 করে দেওয়া হতো, 8 করে দেওয়া হতো, আমরা 11-12 যাই আছে। আমি ওই প্ল্যানিং মিনিস্ট্রির মধ্যে আমার কাছে যা আসছে হুবহু তাই পাবলিশ করতে বলেছি, এবং আমরা কিন্তু কোনো কারচুপির ব্যাপার নেই। ব্যাংক ও পুঁজিবাজার পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে বলে দাবি ডক্টর সালেউদ্দিনের। তবে পুঁজিবাজারে অস্থিরতার জন্য নিয়ন্ত্রক সংস্থাকে দায়ী করেন তিনি। বিনিয়োগকারীদের দায়ী করছে না, যারা প্লেয়ার ভেতরে আর যারা রেগুলেটর তাদের অনেক দোষ আছে। অনুষ্ঠানে অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, মূল্যস্ফীতি কমানোর পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করে অর্থনীতির চাকা সচল করা এখন মূল চ্যালেঞ্জ সরকারের সামনে। ইচ্ছার ঘাটতির বিষয় নয়, এখানে হচ্ছে সক্ষমতার সাথে সেই ব্যক্তিখাতকে কিভাবে আরো উৎসাহিত করা যায়। তৃণমূল পর্যায়ে যারা চালক আছেন অর্থনীতি চাকা ঘোরাবার, তাদেরকেও কিভাবে আরো আস্থার জায়গায় নিয়ে আসা যায়। অনুষ্ঠানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তথ্যভিত্তিক গবেষণা গ্রন্থ ব্যাংকিং অ্যালামনাকের 6ষ্ঠ সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা। দর্শক, মূল্যস্ফীতি সম্পর্কিত প্রতিবেদনটির পর আমরা এই মুহূর্তের বাজার পরিস্থিতি জানতে চাই। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। আমরা চলে যাব চট্টগ্রামে। জয়, আপনি এই মুহূর্তে কোন বাজারে অবস্থান করছেন? সার্বিকভাবে বাজারে নিত্যপণ্যের সরবরাহ কেমন দেখছেন? বিশেষ করে চালের বাজারের এক ধরনের অস্থিরতা শুনতে পাচ্ছি বেশ কিছুদিন ধরে। আপনার ওখানে পরিস্থিতি কেমন? ধন্যবাদ মুসালিন আপনাকে। চালের বাজার এখনো পর্যন্ত অস্থিরতা দেখা যাচ্ছে। আমি আছি এখন হালি শহরের একটি বাজারে। দেখতে পাচ্ছেন এখানে অন্যান্য যে পণ্যগুলো আছে সেই পণ্যের কোনো কমতি আমরা দেখছি না। পেঁয়াজের দাম কিছুটা কমতে শুরু করেছে। তো পেঁয়াজ বিক্রি করা হচ্ছে 70 টাকা, আবার কোনো জায়গায় 80 টাকা কেজিতে, কোনো জায়গায় 75 টাকা কেজিতে তারা বিক্রি করছে। যেখানে এক সপ্তাহ আগেও যে পেঁয়াজের দাম ছিল 100 টাকা থেকে 90 টাকা, সেই পেঁয়াজের দাম কিছুটা কমেছে। রসুনের দামটা এখনও পর্যন্ত সেভাবে কমেনি, এখনও 200 টাকার উপরে তারা বিক্রি করছে কোনো কোনো জায়গায়। তবে ডালের দামও কিছুটা বাড়তে শুরু করেছে। এখন আবার নতুন করে আমরা দেখছি চালের বাজারের পাশাপাশি ব্রয়লার মুরগির দাম আবার বাড়তে শুরু করেছে। কোনো জায়গায় 200 টাকা বিক্রি করছে, আবার কোনো জায়গায় 195 টাকা বিক্রি করছে, আবার কোনো কোনো জায়গায় আমরা দেখেছি 220 টাকা 15 টাকা কেজিতে তারা বিক্রি করছে। সোনালী মুরগির দামও কিন্তু বাড়তে শুরু করছে, 310 টাকা 320 টাকা করে বিক্রি করছে। এখানে এসে আমরা দেখছি 350 টাকা বিক্রি করছে সোনালী মুরগি। একই সাথে দেশি যে মোড়ক আছে সেই মোড়কের দাম 580 টাকা 90 টাকা, আবার কোনো জায়গায় 600 টাকা কেজিতে তারা বিক্রি করছে। আমরা দেখছি পণ্যের কোনো ঘাটতি আমরা দেখছি না। চট্টগ্রাম বন্দর হয়ে বিভিন্ন পণ্য কিন্তু আসলে খাতুনগঞ্জের বাজারে যাচ্ছে, সেখানেই সরবরাহ বেড়েছে। একই সাথে চালের বাজারের কথা যদি আমরা আপনাকে জানাই, চালের বাজারও কিন্তু সরবরাহ অনেক বেড়েছে। আমদানিকৃত চাল যেমনটা সরবরাহ বেড়েছে, তেমনিভাবে বাজারে আমরা দেখেছি
দেশে উৎপাদিত যে চাল সে চালও এসেছে, একই সাথে নতুন দানের চালও কিন্তু আসতে শুরু করেছে। চালের দামটা যে হু হু করে বাড়তে শুরু করেছে, সেখানে সিন্ডিকেটে ভর করছে এমন কথা বলছে চট্টগ্রামে যারা চাল ব্যবসায়ী আছে তারা বলছে। যেহেতু উত্তরবঙ্গের উপর অনেকটা নির্ভর করতে হয় চট্টগ্রামের চাল ব্যবসায়ীদের, উত্তরবঙ্গে চালের দাম বেড়েছে, তার কারণে চট্টগ্রামেও চালের দামটা বেড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। জয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা দেখে নিলাম চট্টগ্রামে বাজারের কি পরিস্থিতি রয়েছে সেই বিষয়টি। এর আগে আমরা দেখে নিলাম মূল্যস্ফীতি নিয়ে অর্থ উপদেষ্টা এবং অর্থনীতিবিদরা কি বক্তব্য দিচ্ছেন। সার্বিকভাবে আমরা এখন চলে যেতে চাই আমাদের নিয়মিত যেই আয়োজন থাকে সংবাদ বিশ্লেষণ। সংবাদ বিশ্লেষণে আজকের বিষয়টি ঠিক করা হয়েছে মূল্যস্ফীতির চাপ ও জনজীবনের নাবিশ্বাস। এ ব্যাপারে কথা বলতে আমাদের সাথে দুজন অতিথি যুক্ত হবেন, অর্থনীতিবিদ ডক্টর সায়েম আমির ফয়সাল এবং কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া। আমরা দুইজনকেই আমরা আমন্ত্রণ জানাতে চাই আজকের এই বিজনেস আওয়ারের যে আয়োজনে। ক্যাবের সাধারণ সম্পাদককে দেখতে পাচ্ছি, জনাব হুমায়ুন কবির ভূঁইয়া, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি বিজনেস আওয়ারের। শুরুতেই যে বিষয়টি জানতে চাচ্ছি, বাজার পরিস্থিতি আমরা শুনে নিলাম। সার্বিকভাবে বাজার নিয়ে বেশ কিছুদিন ধরেই কিন্তু এক ধরনের নাভিশ্বাস অবস্থা রয়েছে, কখনো দ্রব্যমূল্যের দাম কমছে, কখনো বাড়ছে। হুমায়ুন কবির ভূঁইয়া, আপনি এই মুহূর্তে বাজার নিয়ে যদি আপনার কাছে জানতে চাই, কি অবস্থা দেখছেন নিত্যপণ্যের বাজারে? আমরা সংযোগটি নেয়ার চেষ্টা করছি। আমরা অন্যান্য সংবাদগুলো একটু দেখে নিতে চাই। যে বিষয়টি আমরা দেখছিলাম যে মূল্যস্ফীতির চাপের পাশাপাশি বাজারের পরিস্থিতি নিয়ে আমরা সংবাদ বিশ্লেষণ করব, ফিরছি কিছুক্ষণ সেই জায়গায় আমরা যাব। আমরা এই মুহূর্তে অন্য সংবাদে দেখতে চাই চলতি 2024-25 অর্থ বছরের প্রথম 5 মাসে আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় মসুর ডাল আমদানি 72% বৃদ্ধি পেয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর তথ্য মতে ডাল জাতীয় পণ্যের মধ্যে সবচেয়ে বেশি আমদানি হয়েছে মসুর ডাল। চলতি অর্থ বছরের জুলাই থেকে নভেম্বরে মসুর ডাল আমদানি হয়েছে 2,20,000 টন। পণ্য আমদানিতে কড়াকড়ি তুলে নেওয়ার ছোট ও মাঝারি ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো ঋণপত্র খোলার সুযোগ পেয়েছে। এ কারণে আমদানি বেড়েছে বলে জানিয়েছেন ডাল আমদানিকারকরা। মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদে নিয়োগ করা প্রশাসকের কার্যক্রমের উপর 2 সপ্তাহের স্থিতাবস্থার আদেশ দিয়েছেন হাইকোর্ট। নগদের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাফায়েত আলম কর্তৃক প্রতিষ্ঠানটির প্রশাসক ব্যবস্থার উপর স্থিতাবস্থা জারি সংক্রান্ত এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার এ রায় দেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ। এতে আগামী জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের নিয়োগ দেয়া প্রশাসক এবং তার সহযোগী অথবা ব্যবস্থাপনা বোর্ড নগদের ব্যবসা পরিচালনা সংক্রান্ত স্বাভাবিক কার্যক্রম ছাড়া নতুন কোনো কার্যক্রম করতে পারবে না। 2 জানুয়ারি এই বিষয়ে চূড়ান্ত শুনানির পর হাইকোর্ট চূড়ান্ত রায় দেবেন বলে জানান রিটকারীর আইনজীবীরা। বিশ্ব অর্থনীতি ও ভূ রাজনীতিতে বঙ্গোপসাগর বড় ভূমিকা রাখতে পারে। শুধুমাত্র অর্থনৈতিক নয়, পরিবেশগত দিক থেকেও এই অঞ্চলকে ব্যবহার করার এখনই উপযুক্ত সময়। রোববার সকালে রাজধানীর BIISS অডিটোরিয়ামে একটি সেমিনারে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বঙ্গোপসাগরের সাথে পুনঃসংযোগ স্থাপন, অভিন্ন স্বার্থের খোঁজ এ বিষয়ে সেমিনারটির আয়োজন করা হয়। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে বঙ্গোপসাগরীয় দেশগুলোর সঙ্গে ভূ রাজনৈতিক সম্পর্ক ভূমিকা রাখতে পারে। সেমিনারে উপস্থিত ছিলেন জাপানের রাষ্ট্রদূত ইয়োয়ামা কিমিনোরি। তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়নে সহযোগী মনোভাব অক্ষুণ্ণ রাখবে জাপান। Peace and harmony in the littoral states is essential. We are aware of the civil war situation currently prevailing in Myanmar and the 1.2 million Rohingya refugees who are forcibly displaced from the Rakhine state under extreme atrocities and are sheltered in Bangladesh for the last 7+ years. There has been no progress in their repatriation, and the situation is further complicated by a non-state act of the Arakan Army
taking control of the entire border with Bangladesh. দর্শক, সংবাদের শুরুতেই জানাচ্ছিলাম আজকে সংবাদের বিশ্লেষণের যে বিষয় সেটি মূল্যস্ফীতির চাপ ও জনজীবনের নাভিশ্বাস। আমাদের সাথে দুইজন অতিথি যুক্ত হবেন, অর্থনীতিবিদ ডক্টর সায়েম আমির ফয়সাল এবং ক্যাব এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া। আমরা তাদেরকে সংযুক্ত করতে চাই আজকের বিজনেস আওয়ারে। ডক্টর সায়েম এবং অ্যাডভোকেট হুমায়ুন, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। শুরুতেই ডক্টর সায়েম, আপনার কাছে জানতে চাচ্ছি, গতকাল একটি সেমিনারে বলা হয়েছিল যে কোনো লুকোছাপা না থাকার কারণে এখন মূল্যস্ফীতি অনেক বেশি দেখা যাচ্ছে। এই বক্তব্যটি আসলে কতখানি যৌক্তিক বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। জি, অবশ্যই এটা সত্য যে বাংলাদেশের পরিসংখ্যান যে প্রতিষ্ঠানগুলো ছিল, বাংলাদেশের বিবিএস ছিল এবং অন্যান্য যে বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো ছিল, আসলে আমাদের তথ্যে এবং তথ্য উপাত্তে আমাদের অনেক বছর ধরে আমরা দেখেছি যে গরমিল আসছে। এমনকি আমাদের বাংলাদেশের পপুলেশন সেন্সাস থেকে শুরু করে আপনারা আমাদের জিডিপি গ্রোথ থেকে শুরু করে এবং বর্তমানে যে মূল্যস্ফীতি নিয়ে যে বিতর্কটা আসছে সেটা অবশ্যই আমি স্বীকার করে নিচ্ছি এবং এই দাবিটি অবশ্যই যৌক্তিক। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বিগত 5 মাসে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পরবর্তীকালীন সময়ে আমরা মূল্যস্ফীতি কি কারণে আমরা এখনো পর্যন্ত আমরা কমিয়ে আনতে পারছি না, সেখানে আমাদের সবার আগে আমাদের এখানে নজর দিতে হবে। আপনি যদি আজকে দেখেন, আজকে সয়াবিন তেলের দাম 175 টাকা প্রতি লিটারে, আপনার ডিমের দাম এখন পর্যন্ত 150 টাকা প্রতি ডজনের বর্তমানে রয়েছে। আপনার পেঁয়াজের দাম যদিও আমরা দেখেছি যে বর্তমানে স্বস্তি ফেরত আসছে, কিন্তু আমাদের মূল কথা হচ্ছে যে আমাদের কৃষকের ক্ষমতায়ন যদি আমরা নিশ্চিত না করতে পারি, সরাসরি কৃষকের থেকে যদি ভোক্তার কাছে যদি সরাসরি আমরা বাজার ব্যবস্থা একটি সরাসরি একটি ডিস্ট্রিবিউশন চ্যানেল যদি আমরা নিশ্চিত না করতে পারি, এই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিন্তু আমরা কোনোভাবেই কমিয়ে আনতে পারবো না। আলু তো আর বিদেশ থেকে আমরা আমদানি করে আসছি না, আলু তো আমরা বাংলাদেশে উৎপাদন করছি। তো এখানে অবশ্যই আমি অতীতের সরকারের যে ভুলগুলো ছিল এবং তথ্যপাত্র নিয়ে যেই গরমিল গুলা ছিল, সেটা আমরা আগেও বলেছি, বর্তমানেও বলছি। সেটার থেকে আমাদের বাংলাদেশে বর্তমান পরিসংখ্যান ব্যুরো বর্তমানে যে সঠিক তথ্যগুলো তুলে ধরছে, সেটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। কিন্তু যুগান্তকারী যে পদক্ষেপগুলো নেওয়া উচিত ছিল, বিশেষ করে আপনার মধ্যমায়ের পরিবারগুলো, নিম্ন আয়ের পরিবারগুলো যখন আজকে বাজারে যাচ্ছে, তারা কিন্তু অতীতের চেয়েও কিন্তু 4-5 বছর আগে যখন 500 টাকায় 2-3 থলি বাজার নিয়ে বাসায় ফেরত আসতে পারতো, আজকে কিন্তু সেই বাজার মূল্য কিন্তু আপনি বর্তমানে পাচ্ছেন না। একই সাথে বাংলাদেশে আপনার সুদের হার আপনার 16 থেকে 18% যে পৌঁছেছে। এরপরে আপনি দেখতে পাচ্ছেন যে বিগত 2 দিনে আমরা দেখেছি যে প্রতি ডলারের বিপরীতে টাকার মূল্য, যেটা আপনার 5 মাস আগেও 119 টাকা 120 টাকা ছিল, সেটা কিন্তু বর্তমানে 127.70 এসে পৌঁছেছে। তো স্বাভাবিকভাবে এখানে যদি আমরা টাকার মূল্য ডলারের বিপরীতে যদি আমরা স্থিতিশীল রাখতে না পারি, ভবিষ্যতে কিন্তু আমাদের আমদানি খরচ বেড়ে গেলে কিন্তু সরাসরি কিন্তু মূল্যস্ফীতির উপরে আমি বিশ্বাস করছি যে আরো কিন্তু ব্যাপকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সবার আগে আমাদের জেলা পর্যায়ে, থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে আমাদের চিহ্নিত করতে হবে বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় পণ্য কতটুকু চাহিদা রয়েছে, কতটুকু অনাবাদি আমাদের জমি বর্তমানে রয়েছে। সেটার ভিত্তিতে আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি যদি আমরা উন্নতি করতে পারি, বৃদ্ধি ঘটাতে পারি, তাহলে আমি মনে করি যদি আমরা একটা প্রোডাকশন সারপ্লাসে বাংলাদেশকে পৌঁছে দিতে পারি। আমাদের বাংলাদেশে এখনো কৃষি খাতের সাথে সম্পৃক্ত প্রায় দেখা যায় যে অলমোস্ট 43% মানুষ সরাসরি কৃষি খাতের সাথে তো এখানে আপনার এই প্রসঙ্গটা নিয়ে আমরা আসবো আপনার কাছে আবার সমাধানের একটি পথ খোঁজার জন্য। আমরা একটু আপনার যে বক্তব্য তার প্রসঙ্গে আমরা আমাদের আরেকজন অতিথি যুক্ত রয়েছেন আমাদের সাথে, ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন। আপনি শুনতে পাচ্ছেন আশা করি। অ্যাডভোকেট হুমায়ুন, যে বিষয়টি জানতে চাচ্ছি যে গেল 5 মাসে বেশ কিছু পণ্যের উপর থেকে কিন্তু কর ছাড় সহ নানামুখী পদক্ষেপ নিয়েছে সরকার, তারপরেও আসলে বাজারে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের একটি বিষয় যেমন রয়েছে, তেমনি কিন্তু রয়েছে পণ্যের একটি যৌক্তিক দাম নির্ধারণ, যার একটি বড় উদাহরণ হচ্ছে আলু, যেটি নিয়ে ব্যাপকভাবে আলোচনা হয়েছে। পাশাপাশি আবার ডিমের দাম কিন্তু এক ধরনের নিয়ন্ত্রণের পর্যায়ে এসেছে। আপনি কি বলবেন যে কি কারণে আসলে বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? ধন্যবাদ আপনাকে। মূল্যস্ফীতি নিয়ে যে কথাটা হচ্ছে আর কি, আসলে বিগত সরকারও অনেক সময় দেখা গেছে সঠিক তথ্যটা আমাদেরকে দেয় নাই। কারণ কনজিউমার বাস্কেটে যে পণ্য আনেন তারা এবং যেভাবে আমাদেরকে দেওয়া হয়, এটা কিন্তু সঠিক না। দেখা গেছে কনজিউমার বাস্কেটের মধ্যে অতি প্রয়োজনীয় যেসব দ্রব্য আছে সেগুলির চাইতে দেখা গেছে আপনার কনজিউমার বাস্কেটের মধ্যে গামছা, পান, সুপারি এইসব পণ্য আনে এবং সেগুলি তারা ওই মূল্যস্ফীতি সেভাবে চাপাই রাখার চেষ্টা করে।
বর্তমান যেটা মূল্যস্ফীতি যেটা দেখা দিচ্ছে সেটা তো একটা যৌক্তিক বলবো আমি এই কারণে যে তারা এখানে আমার যদি সালেউদ্দিন সাহেবের কথা সঠিক হয়ে থাকে তাহলে কিন্তু তারা এখানে কোনো কিছু গোপন করে না বলে আমরা মনে করি। কিন্তু পণ্যের দামটা কি হলো? পণ্যের দামে যে আলুর কথা বলেন, আলু কিন্তু কোল্ড স্টোরেজে আমি নিজে যেমন রংপুরে গিয়ে কোল্ড স্টোরেজে আলু পাইছি, তখন যে আলুর দাম 39 টাকা করতে পরে সেই আলু তারা 65 টাকা ওইখানে বিক্রি করতেছে, যার জন্য আলুর দাম 180 টাকা পর্যন্ত হচ্ছে। পেঁয়াজের বেলাও ঠিক একই অবস্থা। আমাদের অন্যান্য পণ্যের কথা বলছি, আমরা যেমন যদি বলি কৃষি পণ্যের দাম কিছুটা কমছে, যেমন আলুর কথা আজকের বাজারে কিন্তু আলুর দাম কমে আসছে, নতুন আলু 60 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। তারপরে আপনার ফুলকপি একটা 30 টাকা 40 টাকা পাওয়া যায়। কিন্তু এই যে পাওয়া যাওয়াটা, এখানে তো কৃষক কিন্তু যারা সাধারণ মানুষ আছে, ভোক্তা কৃষক, আমরা নিম্নআয়ের যে মানুষগুলি, সেই মানুষগুলির কিন্তু পণ্যের দাম কিছুটা কমছে, কিন্তু ক্রয় ক্ষমতার মধ্যে তাদের আসে নাই, তাদের সক্ষমতার মধ্যে কিন্তু এই পণ্য আসে নাই। সুতরাং সবটা মিলিয়ে যদি আমরা বলি যে এইটাই পণ্যের দাম কখনই কমাইতে পারবে যতক্ষণ পর্যন্ত আমাদের ভাই যেটা অর্থনীতিবিদ হিসেবে নিজেই কথাটা বললেন, যতক্ষণ পর্যন্ত কৃষক থেকে পণ্য আমার ভোক্তা পর্যন্ত এই যে চ্যানেলের মধ্যে যে 2-3টা হাত বদল হয়, যে হাত বদল গুলি কিন্তু এখনো চলছে এবং সেটা চলমান আছে। সুতরাং এইগুলি যদি নিয়ন্ত্রণ করতে সরকার না পারে, সরকার যত কথাই বলুক না কেন পণ্যের দাম কমে আনতে পারবে না। কমে আনতে হলে যেমন আমরা যেটা বলে থাকি যে আমরা কৃষককে সেখানে আপনাকে ভর্তুকি দিতে হবে, সারে ভর্তুকি দিতে হবে, পানিতে ভর্তুকি দিতে হবে, বিদ্যুতে ভর্তুকি দিতে হবে, এবং কীটনাশকে বালাইনাশকে ভর্তুকি দিতে হবে। সরকার যদি কৃষকের পণ্যটা সেটা যদি ওইখানে যদি সস্তায় পণ্য উৎপাদনের ক্ষমতা না থাকে, পণ্য যদি যে পরিমাণ উৎপাদন হওয়ার কথা সেই পরিমাণ উৎপাদন না হয়, তাহলে কিন্তু পণ্যের দাম আপনার এইভাবেই বাড়তে থাকবে। জি, অ্যাডভোকেট হুমায়ুন কবির, আপনি আমাদের সাথে থাকবেন। আমরা আবার একটু অর্থনীতিবিদ ডক্টর সায়েমের কাছে যেতে চাই। ডক্টর সায়েম, একটি বিষয়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ যেমন একদিকে রয়েছে, আরেকদিকে কিন্তু পণ্যের যৌক্তিক দাম নির্ধারণ এবং সেই দামেই বাজারে কেনা বেচা হওয়ারও একটি বিষয় রয়েছে। একজন অর্থনীতিবিদ হিসেবে আপনি কোন বিষয়টিকে অগ্রাধিকার দেবেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নাকি পণ্যের যৌক্তিক দাম নির্ধারণ এবং সেই অনুযায়ী কেনা বেচা? আপনি দেখেন না, আমাদের বাংলাদেশে একটি মুক্ত বাজার অর্থনীতিতে আপনি কিন্তু কোনোভাবে কিন্তু কোনো একটি পণ্যের দাম যদি আপনি স্বয়ং নির্ধারণ করে দেন যে আগামী বছর থেকে বা আগামী মাস থেকে আমরা আলুর দাম আমরা 50 টাকা আমরা বেঁধে রাখছি, সেটা যদি আপনার প্রোডাকশন ক্যাপাসিটি যদি আপনি বৃদ্ধি না করেন, বা একই সাথে যদি আপনি বাফার স্টক স্কিমের মাধ্যমে বা আপনি সরাসরি কৃষকের ক্ষমতায়নের মাধ্যমে, যেটা আমি বলছি যে ফার্মার টু কনজিউমার সরাসরি চ্যানেলগুলো, যে ডিস্ট্রিবিউশন চ্যানেলগুলো যদি আপনি নির্মাণ করতে না পারেন, এই যে মধ্যস্থতা ভোগী যারা রয়েছে, যারা আসলে বাংলাদেশের কৃষকের আসলে সত্যিকার অর্থে যে সিংহভাগ লাভ কিন্তু নিয়ে যাচ্ছে, এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে যে অস্থিরতা বর্তমানে রয়েছে, এখান থেকে কিন্তু আপনি কোনোভাবে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন না। আর নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যদি আপনি লাগামের ভিতরে যদি না আনতে পারেন, তাহলে কিন্তু আপনার মূল্যস্ফীতি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছেন না। বর্তমানে আমাদের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য যেটা টেক্সটবুক যে পলিসিটা রয়েছে, আপনি ইউএস ফেডারেল রিজার্ভ থেকে শুরু করে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক থেকে শুরু করে পৃথিবীর অন্যান্য স্বনামধন্য প্রতিটি অর্থনীতিতে কিন্তু সুদের হার বৃদ্ধি করা হয়, যাতে করে মানি সাপ্লাই যেটা আছে সেটা যাতে সংকোচনমূলক একটি মুদ্রানীতি দিয়ে টাকার মানটা বৃদ্ধি রাখার জন্য, টাকার মানটা ডলারের বিপরীতে স্থিতিশীল রাখার জন্য, আবার একই সাথে মূল্যস্ফীতি কমিয়ে আনার জন্য এটা একটি মনিটারি পলিসি যেটা অন্যান্য সকল দেশে কিন্তু প্রয়োগ করা হয়েছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আপনার যদি এগ্রেরিয়ান সাপ্লাই চেইন, সেটা যদি আপনি কৃষকের ক্ষমতায়ন যদি আপনি সঠিকভাবে মূল্যায়ন না করতে পারেন, যদি এখানে 10 টাকার 20 টাকার একটা বেগুন যদি আপনার 20 হাত বদল হয়ে যদি আপনার ঢাকাতে এসে ভোক্তার কাছে যদি 120 টাকা বিক্রি হয়, তাহলে কিন্তু আপনার ভোক্তাও এখানে তার ন্যায্য মূল্য পাচ্ছে না, আবার একই সাথে কৃষকের তাকে কিন্তু আপনি ন্যায্য মূল্য নিশ্চিত করতে পারছে না। তো এখানে এগ্রেরিয়ান সাপ্লাই চেইনটা ঠিক না করতে পারলে, প্রোডাকশন ক্যাপাসিটি যদি র্যাম্প আপ না করা যায়, বৃদ্ধি না করা যায়, তাহলে কোনোভাবে আমরা মূল্যস্ফীতি আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। আর বর্তমানে সুদের হার বাড়ানোর ফলে কিন্তু আমার যোগ করতে হচ্ছে, অধিকাংশ আমদানি নির্ভরশীল যে পণ্যগুলো রয়েছে, যদি আপনি শুল্ক মওকুফ করছেন, আপনি দেখবেন বিগত 1-1.5 সপ্তাহের ভিতরে কিন্তু আমরা দেখলাম যে $1 বিপরীতে 124 টাকা আমরা পেতাম, বর্তমানে এটা প্রায় 3.5% পতন ঘটে 127.70 যে কিন্তু পৌঁছেছে। এরকম একটি বাস্তবতায় টাকার মান যদি আমরা ডলারের বিপরীতে ধরে রাখতে না পারি, আমাদের অধিকাংশ ব্যবসা শিল্প কিন্তু আমদানি নির্ভরশীল কিন্তু ব্যবসা রয়েছে, তারপর আপনার সুদের হার আপনার 16 থেকে 17% এসে পৌঁছেছে। এমন একটি বাস্তবতা কিন্তু দেখবেন আপনি সুইপিং ডিফল্ট হবে বাংলাদেশে মধ্যম আয়ের এবং এমনকি
বড় শিল্প গোষ্ঠীগুলো কিন্তু ডিফল্টের দিকে কিন্তু পৌঁছে যাবে যদি আমরা মূল্যস্ফীতিটাকে আমরা এখন নিয়ন্ত্রণ না করতে পারি। তো সবার আগে আমাদের দুইটা চ্যালেঞ্জ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের রয়েছে, সেটা হচ্ছে টাকার মান ডলারের বিপরীতে স্থিতিশীল রাখা, আর দ্বিতীয় হচ্ছে আমাদের মূল্যস্ফীতি যেভাবে হোক আমাদের কমিয়ে আনতে হবে। জি ডক্টর সায়েম, আমরা আবার আপনার কাছে ফিরবো। আমরা একটু আবারও ক্যাবের সাধারণ সম্পাদকের কাছে যেতে চাই। অ্যাডভোকেট হুমায়ুন কবির, আপনার কি মনে হয় যে আপনি আসলে কিভাবে এই খতিয়ানটুকু তুলে ধরবেন যে বাজারে সরবরাহ এবং পর্যবেক্ষণ এই দুই যে বিষয় রয়েছে এই দুটো বিষয় আসলে কোন জায়গাটায় ঘাটতি দেখতে পাচ্ছেন? না, ঘাটতি তো অবশ্যই আছে, কারণ সরকারের যেসব এজেন্সিগুলি আছে সেই এজেন্সিগুলি কিন্তু বাজারে আমরা যেমন বলে থাকি যে একটা মনিটরিং এর ব্যবস্থা করা দরকার আছে, কারণ পণ্যের দাম কৃষক পায় না, অথচ মধ্যস্বত্ব ভোগী যারা তারা কিন্তু সবচেয়ে বেশি লাভবান হচ্ছে। আমরা যদি চালের কথা বলেন আর কি, চালের দাম কিন্তু এখন এভাবে বৃদ্ধি পাওয়ার কথা না, কারণ কর্পোরেট ব্যবসাগুলি তাদের কাছে প্রচুর চাউল আছে, অথচ চালের দাম দেখা গেছে যে গত কয়েকদিনে মোটা চাল যেটা আমাদের সাধারণ মানুষ যেটা তাদের প্রয়োজনে কাজে লাগে সেইখানে দেখা যায় প্রায় প্রতি কেজি 10 টাকা পর্যন্ত বৃদ্ধি হয়েছে। এইটা যদি সরকার সেখানে যদি সরকারের মধ্যেও কিন্তু কিছু কিছু লোক আছে যারা সরকারকে সেইভাবে সহযোগিতা করে, সরকার যে শুল্ক প্রত্যাহার করছে এটা কিন্তু ভোক্তা লেভেলে কিন্তু সেটা পৌঁছাচ্ছে। এই সয়াবিন তেলের দাম সরকার দেখেন 8 টাকা বৃদ্ধি করে দেওয়ার পরে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে আমরা সয়াবিন তেল আছে বাজারে, অথচ তার 3 দিন আগে দেখা গেছে বাজারে 100 টাকা আমরা সয়াবিন তেল বোতলের মধ্যে কিংবা কেনের মধ্যে পাওয়া গেছে না। তারা বোতল কেটে তারা দামে ভরে সেটাকে পণ্যের দাম বাড়াইয়া তেলের দাম বাড়াইয়া তারা বিক্রি করছে। এই যে অসাধু ব্যবসায়ী তাদের বিরুদ্ধে কিন্তু বর্তমান যে সরকার আসবে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেন নাই। সুতরাং সরকার যদি এই ব্যাপারে সরকার যদি নিজস্ব গতিতে যদি তার এখানে এই বাজার মূল্য, সরকার কিন্তু দেখেন আমরা অনেকগুলি কিন্তু কমিশন করছে, কিন্তু এই বাজার মূল্য নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু কোনো কমিশন করা হয়, যেটা আমরা ক্যাবের পক্ষ থেকে দাবি করে থাকি। সুতরাং সরকারের এইখানে এই পণ্যের দাম যদি নিয়ন্ত্রণে রাখতে না পারে সরকার আর কি, তাহলে এই সরকারও একসময় মানুষ কিন্তু এই সরকার কিন্তু মানুষ না বলতে শুরু করবে, মানুষ কিন্তু শুরু করতে, কারণ পণ্য কেনার জন্য বাজারে যে পয়সা নিয়ে মানুষ যায় সেই পণ্য সে কিনে নিয়ে আসতে পারে না, তাকে তার অর্ধেকেরও অর্ধেক পণ্য নিয়ে তাকে আসতে হয়। জি অ্যাডভোকেট হুমায়ুন কবির ভাই, আমরা একটু ডক্টর সায়েমের কাছে আবারও ফিরতে চাই। ডক্টর সায়েম, আপনি যদি একদম শেষ প্রশ্নের উত্তরটি যদি আপনার কাছে জানতে চাই খুব সংক্ষেপে, আপনি একজন অর্থনীতিবিদ হিসেবে কোন বিষয়টিকে শীর্ষে রাখবেন, একদম শুরুতেই রাখবেন? মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য আসলে করণীয় একদম প্রথম কাজ কি হতে পারে? আপনি দেখেন যে বর্তমানে কিন্তু আমাদের সুদের হার বৃদ্ধি করার কিন্তু আর কোনো সুযোগ নেই। এমনকি এটাও আমার উল্লেখযোগ্য যে আপনি দীর্ঘমেয়াদের জন্য কিন্তু সুদের হার আপনার 17%, 18% লেন্ডিং রেট রেখে কিন্তু একটা অর্থনীতির গতিশীল যে ভূমিকা রাখার কথা, জিডিপি গ্রোথ টার্গেট গুলো কিন্তু আপনি অ্যাচিভ করতে পারবেন না ভবিষ্যতে। বর্তমানে আজকে হাই ইন্টারেস্ট রেট রয়েছে, হাই ইনফ্লেশন রয়েছে, হাই আনএমপ্লয়মেন্ট রয়েছে, এবং একই সাথে একদম ইম্পসিবল একটি যেটা বাস্তবতা, সেটা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিন্তু গতি আমরা কোনোভাবে কমিয়ে আনতে পারছি। তো আমার প্রস্তাবনা হচ্ছে যে প্রতিটি উপজেলাতে বাংলাদেশে যেটা আমরা উৎপাদন করার জন্য আমাদের স্বয়ংসম্পূর্ণ হওয়ার যে যোগ্যতা রয়েছে, বিশেষ করে যেগুলো আমদানি নির্ভরশীল না, সেই পণ্যগুলার উপজেলা ভিত্তিক চাহিদা আমাদের নির্ধারণ করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে চাহিদা ভিত্তিক সার্জিক্যালি প্রতি উপজেলাতে প্রতি ইউনিয়নে আমাদের প্রোডাকশন কতটুকু আমাদের বৃদ্ধি করা দরকার সেখানে যদি আমরা মনোযোগী হতে পারি, একটি বিকল্প বাজার ব্যবস্থা যদি আমরা নির্মাণ করতে পারি, সরাসরি কৃষক থেকে ভোক্তার কাছে পণ্য সরবরাহ করার যদি একটি ব্যবস্থা করতে পারি, আমার বিশ্বাস যে মূল্যস্ফীতিও কমে আসবে এবং দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি বর্তমানে রয়েছে সেটা যে অস্বাভাবিক পর্যায়ে রয়েছে সেটা খালি স্থিতিশীল হবে না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি সার্জিক্যাল অ্যাসল্ট এই নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে যদি আমরা সমগ্র জাতি এবং বাংলাদেশের সরকার যদি সহায়ক শক্তি হিসাবে কাজ করতে পারে, তাহলে আমার বিশ্বাস যে নিত্য পণ্যের দাম খালি স্থিতিশীল না, ভবিষ্যতে কমিয়ে আনার একটি ব্যাপক সম্ভাবনা রয়েছে। জি ডক্টর সায়েম আমির ফয়সাল এবং অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ বিজনেস আওয়ারের সংবাদ বিশ্লেষণ অংশে যুক্ত হওয়ার জন্য। দর্শক, প্রতিদিনের মতো কর্মদিবসের শুরুর দিনটি আজ রোববার। আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে দেখে নেব পুঁজিবাজারের সবশেষ কি অবস্থা রয়েছে। আমরা একটু দেখে নিতে চাই। সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববারে নিম্নমুখী প্রবণতায় রয়েছে পুঁজিবাজার। ডিএসইএক্স ইন্ডেক্স 25 পয়েন্ট কমে গিয়েছে, এখন সূচক দাঁড়িয়ে আছে 5196 পয়েন্টে। সরিয়া ভিত্তিক ইন্ডেক্স 5 পয়েন্ট কমে গিয়েছে, সূচক দাঁড়িয়ে আছে 1162 পয়েন্টে। বিশেষায়িত 30টি কোম্পানির ইন্ডেক্স সেটিও 5 পয়েন্ট কমে গিয়েছে, সূচক দাঁড়িয়ে আছে 1933 পয়েন্টে। এখন পর্যন্ত মোট 194 কোটি টাকার লেনদেন হয়েছে। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলোর মধ্যে 84টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 241টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং অপরিবর্তিত রয়েছে 63টি কোম্পানির শেয়ারের দাম।
এরপর আমরা দেখতে চাই বিদেশি মুদ্রার বিনিময় মূল্যের কি অবস্থা রয়েছে, সেই জায়গাটি আমরা একবার দেখে নিতে চাই। এখন পর্যন্ত যেটি দেখা যাচ্ছে, মার্কিন ডলার কেনা যাচ্ছে 119 টাকায়, বিক্রি হচ্ছে 120 টাকায়। ইউরো 127 টাকায় কিনে বিক্রি হচ্ছে 132 টাকায়। পাউন্ড 150 টাকায় কিনে বিক্রি হচ্ছে 155 টাকায়। চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সায় কিনে বিক্রি হচ্ছে 17 টাকা 30 পয়সায়। সৌদি রিয়াল 32 টাকায় কিনে বিক্রি হচ্ছে 32 টাকা 90 পয়সায়। ভারতীয় রুপি 1 টাকা 35 পয়সায় কিনে বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। আমরা চলে যেতে চাই স্বর্ণের দরদামের দিকে। সেই স্বর্ণের দরদামে যে বিষয়টি দেখা যাচ্ছে, সবচেয়ে ভালো স্বর্ণ 22 ক্যারেট প্রতি ভরি 1,40,586 টাকা। 21 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি 1,34,194 টাকা। 18 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি 1,15,030 টাকা এবং সনাতন স্বর্ণ প্রতি ভরি 94,478 টাকা। এরপর আমরা দেখতে চাই রূপার দরদাম। রূপার দরদামের দিকে তাকালে যেটি দেখা যাচ্ছে যে সবচেয়ে ভালো রূপা 22 ক্যারেট প্রতি ভরি 2,578 টাকা। 21 ক্যারেটের রূপা প্রতি ভরি 2,449 টাকা। 18 ক্যারেটের রূপা প্রতি ভরি 2,111 টাকা এবং সনাতন রূপা 1,586 টাকা। তো এই ছিল এখন পর্যন্ত দর্শক আমার কাছে থাকা পুঁজিবাজার, বিদেশি মুদ্রার বিনিময় মূল্য, স্বর্ণ এবং রূপার সবশেষ আপডেট তথ্য। ছুটির দিনে সমুদ্রনগরী কক্সবাজারে ছিল উপচে পড়া ভিড়। সকাল থেকে সূর্যের দেখা না মিললেও কানায় কানায় পরিপূর্ণ সৈকতের বালিয়াড়ি। পর্যটক বাড়ার সাথে সাথে বেড়েছে হোটেল ভাড়া, ভোগান্তি ও হয়রানি। কয়েক লাখ পর্যটকের সমাগমে সম্ভাবনা দেখছেন পর্যটন ব্যবসায়ীরা। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে যেন তিল ধারণের জায়গা নেই। সৈকতের সবকটি পয়েন্ট পরিণত হয়েছে জনসমুদ্রে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে ছুটে এসেছেন লক্ষাধিক পর্যটক। আমরা আইসি আসলে লন্ডন থেকে সিলেট ফইলা আয়া তো এলা কল্পনা করছি না আমি জানি এত সুন্দর জায়গা হইব। বিভিন্ন বীচ, সব বীচগুলা ঘুরতেছি, হিমছড়ি পাহাড়ে ঘুরতেছি প্রতিদিন। মানে সারাদিন আমি এখানে আছি, দুপুরবেলা শুধু বাসায় যাই খাইতেছি। পর্যটক সমাগম বেশি হওয়ায় পরিপূর্ণ সব হোটেল মোটেল। তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে কিছু অসাধু হোটেল ব্যবসায়ীর বিরুদ্ধে। সাধ্যের মধ্যে রুম না পেয়ে সৈকতে সময় কাটাচ্ছেন অনেকে। পুরো ডিসেম্বর জুড়েই পর্যটকের এমন সমাগম অব্যাহত থাকলে শত কোটি টাকার ব্যবসার সম্ভাবনা দেখছেন পর্যটন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। জয়পুরহাট চিনিকল ঘিরে আখ চাষ হয় পাশের জেলাগুলোতেও। তবে অন্য ফসলে বেশি লাভ এবং আখ বিক্রিতে নানা বিড়ম্বনার কারণে আখ চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা। আখের অভাবে 23,000 মেট্রিক টন উৎপাদনে সক্ষম চিনিকলটিতে গত বছর উৎপাদন হয়েছে মাত্র 1,170 মেট্রিক টন। জয়পুরহাট প্রতিনিধি আলমগীর চৌধুরীর তথ্যচিত্রে আরেকটি ডেস্ক রিপোর্ট। সুযোগ সুবিধা কিছুটা বাড়ানো হলেও আখ চাষে আগ্রহ নেই জয়পুরহাটের কৃষকের। এবছর রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 4,500 একর জমিতে। ইতিমধ্যে 1,123 একর জমিতে রোপণ কাজ শেষ হয়েছে। অন্য ফসলে বেশি লাভ, আখের দাম কম এবং চিনিকলে নানা বিড়ম্বনার কারণে আখ চাষে আগ্রহ হারিয়েছেন কৃষকরা। অন্যান্য ফসলের দাম অনেক বৃদ্ধি এবং বেশি, কিন্তু আমরা আখের দাম ওই তুলনায় পাই না। আমাদের ওই আখ সময় মতো জানা মেল মনে করেন এমন এক সময় আসে যে আমাদের কুশার নষ্ট হয়ে যাচ্ছে। আখের সরবরাহ কমায় চিনি উৎপাদনও কমছে জয়পুরহাট চিনিকলে। আখের সরবরাহ না থাকায় বছরের অধিকাংশ সময়ই বন্ধ থাকছে চিনিকলটি। সচেতন মহল বলছে আখ বিক্রির টাকা সহজলভ্য করা এবং সাথী ফসল, উন্নত বীজ সরবরাহ ও কৃষকদের সুযোগ সুবিধা বাড়াতে হবে। আখ বৃদ্ধি না করা পর্যন্ত এই মিল 6 মাস বা 5 মাস চলবে না। করতে গেলে ভালো লিকুবারির আখ সংগ্রহ করতে হবে। আখের দামটা বৃদ্ধি করতে হবে এবং বিক্রিটা সহজলভ্য করতে হবে। সহজলভ্য করলে আখ বেশি করে আবাদ করবে এবং মিলও দীর্ঘদিন চলবে। তবে চিনিকল কর্তৃপক্ষের দাবি, প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি নানা সুবিধা দেয়ায় আখ চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। 3,025 মেট্রিক টন চিনি উৎপাদন হবে বলে আশা করা যাচ্ছে এবং চাষিরা আর্থিকভাবে লাভবান হচ্ছে। এর জন্য আখ চাষে এগিয়ে আসছে। 20 ডিসেম্বর জয়পুরহাট চিনিকলে 2024-25 মাড়াই মৌসুম শুরু হয়েছে, যেখানে 55,000 মেট্রিক টন আখ থেকে 3,025 মেট্রিক টন চিনি উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
খেজুর রস সংগ্রহের ধুম পড়েছে নওগাঁর গাছিদের মাঝে। তবে দিন দিন খেজুর গাছ কমে যাওয়ায় আবহমান বাংলার এই ঐতিহ্য বাঁচিয়ে রাখা নিয়ে দুশ্চিন্তায় তারা। তাই সংখ্যা কমাতে সবাইকে অন্তত একটি করে খেজুর গাছ লাগানোর আহ্বান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। বাবুল আক্তার রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুয়াশায় মোড়ানো ভোর, দূরে রেলগাড়ির ঝিকঝিক শব্দ, আড়মোড়া ভেঙে যায় সকালের। এমন অলস ভোরে খেজুর রস সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন নওগাঁর গাছিরা। গাছে গাছে বাঁধা হাড়ি থেকে রস নামিয়ে আয়োজন চলে গুড় তৈরির। শীত বাড়ার সাথে সাথে যেন বাড়তে থাকে রসের মিষ্টতা। খেজুর গাছ মালিকদের কাছ থেকে গুড়ের বিনিময়ে নেওয়া হয় রস। রসটা শীতের পিঠার জন্য সবাই খুবই ভালোবাসে এই জিনিসটা, তাই গুড়, লালি এবং এই সকল দিয়েই মানুষ শীতের পিঠা তৈরি করে। খেজুর গাছগুলো যত্ন করা হয় না গো, তো সবার যত্ন করা উচিত। যদি যত্ন না করে যদি খেজুর গাছ কমে যায় তাহলে খেজুর গাছ থাকবে না। তো বয়স হয়, গাছটা লাগালে সে গাছটা লাস্টিং করে, রস ভালো হয়। আগার যদি সমাজ পড়লে গাছ নষ্ট হয়ে যায়, মরে যায়। মরে যাওয়ার পরে হয়তো সেই গাছ বাদ পড়ে যায়। শীতের পিঠাপুলিতে খেজুর গুড় অনস্বীকার্য হলেও দিন দিন কমতে শুরু করেছে খেজুর গাছের সংখ্যা। তাই অন্যান্য গাছের সাথে একটি করে খেজুর গাছ রোপণের আহ্বান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। আমরা কৃষক পর্যায়ে পরামর্শ দিচ্ছি যে সকল গাছগুলো এখনো অবশিষ্ট আছে সেগুলার সঠিক পরিচর্যা এবং ফল আসার আগে একবার সার প্রদান, এবং যে গাছগুলো স্বাস্থ্যবান ফিজিক্যালি, যেগুলো আসলে রস দেওয়ার উপযোগী, সেই গাছ থেকে রস সংগ্রহ করার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি। রস সংগ্রহের ঐতিহ্য বাঁচিয়ে রাখতে কেবল ব্যক্তি পর্যায়েই নয়, সরকারিভাবেও খেজুর গাছ রোপণের উদ্যোগ নেওয়ার দাবি নওগাঁবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি যেন থামছেই না। শত্রু মিত্র নির্বিচারে সবাইকে সমানে হুমকি দিয়ে চলেছেন তিনি। কানাডা, মেক্সিকো, চীন ও ভারতের পর এবার তার শুল্ক হুমকির তালিকায় যোগ হলো ইউরোপীয় ইউনিয়ন EU এর নাম। যদিও ঐতিহ্যগতভাবে ইউরোপের 27টি দেশের এই জোট মার্কিন মিত্র। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস জয়ের পর থেকেই অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে কানাডা, মেক্সিকো, ভারত ও চীনের উপর বড় ধরনের শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। এবার যুক্তরাষ্ট্র থেকে তেল ও গ্যাস নিয়ে বাণিজ্য ঘাটতি পূরণ না করলে ইউরোপীয় ইউনিয়ন EUর উপর চড়া শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের। শুক্রবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, EU যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশাল বাণিজ্য ঘাটতি কমানোর জন্য মার্কিন তেল ও গ্যাস না কেনে তাহলে এর পরিণতি ভোগ করতে হবে। 20 জানুয়ারি দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের মসনদে বসবেন ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক সপ্তাহ আগেই ইউরোপকে বড় ধরনের শুল্ক আরোপের হুমকি দিয়ে রাখলেন তিনি। এর আগে গত 16 ডিসেম্বর ফ্লোরিডার মার-আ-লাগোতে এক সংবাদ সম্মেলনে ভারতীয় পণ্যের উপর অধিক হারে ট্যাক্স আরোপের হুমকি দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র থেকে ভারতের আমদানি করা নির্দিষ্ট কিছু মার্কিন পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপের জবাবে এই হুমকি দেন তিনি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। বছরের শেষ ভাগে এসে আবার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল গুগল। বহুজাতিক এই প্রযুক্তি কোম্পানি 10% কর্মী কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এ দফায় মূলত ব্যবস্থাপক পদমর্যাদার কর্মীরা চাকরি হারাবেন বলে নিশ্চিত করেছেন সংস্থার প্রধান নির্বাহী সুন্দর পিচাই। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী এবার কাজ হারাবেন ব্যবস্থাপক, পরিচালক ও ভাইস প্রেসিডেন্ট পদে থাকা কর্মীরা। ছাঁটাইয়ের তালিকায় অযোগ্য কর্মীদেরও রাখা হচ্ছে। গত 2 বছরের বেশ কয়েকবার এই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন গুগল কর্মীরা। মরুর দেশ কাতারে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশি উৎপাদিত সবজি। প্রবাসীদের তো বটেই, ভিনদেশিদের কাছেও এর বেশ চাহিদা রয়েছে। ব্যবসায়ীরা বলছেন, রপ্তানি খরচ কমানো হলে কাতারে বিপুল পরিমাণ বাংলাদেশি সবজি পাঠানো সম্ভব হবে। কাতার থেকে মামুনুর রশিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রবাসীদের ছাড়িয়ে বিদেশিদের মাঝেও ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশি সবজি। শীত মৌসুমে দেশটিতে এর চাহিদা আরও বেড়ে যায়।
এই সময় বাজারগুলোতে পাওয়া যায় পটল, শিম, কাঁকরোল, বরবটি, করলা, চিচিঙ্গা, পুঁইশাক, ঢ্যাঁড়স, বেগুন, আলু, ফুলকপি সহ নানান সবজি। তাই শীত মৌসুমে চাহিদা মেটাতে বিভিন্ন ফ্লাইটে প্রতিদিন গড়ে কয়েক হাজার কেজি সবজি ও কাঁচামাল বাংলাদেশ থেকে কাতারে আসে। এক্ষেত্রে রপ্তানি খরচ কমানোর দাবি জানান ব্যবসায়ীরা। এখানে সব ধরনের সবজি পাওয়া যায় বাংলাদেশি, এবং কি সবজির পাশাপাশি সকল ধরনের মশলা পাওয়া যায়। সবজি থেকে শুরু করে সকল কিছু শীতকালীন মৌসুমের সকল কিছু এখানে পাই। বাংলাদেশি বাজারের জন্য সবসময় আমরা সবজি রাখি, এখন দাম বেশ আর কম নাই। কিন্তু সমস্যা হচ্ছে একটা যে বাংলাদেশ থেকে যে আমদানি খরচ যেটা বেশি, অনেক বেশি পড়ে যায়। এটা যদি সহজলভ্য হয় তাহলে আমরা আরো বেশি পরিমাণ বাংলাদেশি ও সবজি এখানে অ্যাভেলেবল পাইতে পারি। তারা বলেন রপ্তানি খরচ কমলে সবজির বাজার সম্প্রসারণ করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।